আমরা একটু কামরুজ্জামান রতন ভাইকে দিয়ে আসলে শুরু করতে চাই যে বিদ্যুতের আমরা দুদিন আগে দেখেছি জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে, বিদ্যুতের দাম বাড়াতে হলো। কেন বিদ্যুতের দাম বাড়াতে হলো? আসলে যে ধ্বংসস্তূপের উপর এই বিগত ১০০ দিনের রাষ্ট্র ক্ষমতা জাতীয়তাবাদী দল গ্রহণ করলো, তারেক রহমান এটাকে কিন্তু একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। অ্যাকচুয়ালি কোনো সরকারই কিন্তু একেবারে যখন নেহাত একেবারে দেশের অর্থনীতিতে এরকম জায়গায় চলে যায় যে আপনার বিদ্যুৎ ব্যবস্থাটা পরবর্তীতে চালু রাখতে হলে, সচল রাখতে হলে তার কাছে আর অন্য কোনো উপায় থাকে না, তখনই কিন্তু বিদ্যুতের দামটা এটা বাড়ানো হয়। তেমনই একটা পর্যায়ে আমরা জানি ইউক্রেন যুদ্ধে, রাশিয়ার যুদ্ধের সময় বাংলাদেশে একটা প্রচন্ড একটা অর্থনৈতিক ধাক্কা, বিশ্ব পরিমণ্ডলে এই ধাক্কাটা লেগেছে, বিশেষ করে ইরানের এই যুদ্ধের সাথে এই যে ইসরায়েল এবং আমেরিকার যে চাপিয়ে দেওয়ার যে যুদ্ধটা, এটার পরে বাংলাদেশের নয়, পৃথিবীর অনেক দেশের অর্থনৈতিক অবস্থায় কিন্তু একটা দখল যাচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আমি মনে করি বাংলাদেশ সরকারের এই কিছুদিন আগে যে ফুয়েলের দামটা বাড়লো এবং আজকে যে বিদ্যুতের দামটার যে ঘোষণাটা আসলো, আমাদের ৭ তারিখ থেকেই আমাদের পার্লামেন্ট বসছে, এটা পর্যালোচনা পুঙ্খানুপুঙ্খানু যেটা দরকার ছিল ওটা নেহাত একেবারে না পারতে এটা হলো, এটা নিয়ে বিশ্লেষণ হবে। আমি মনে করি যে এটা নিয়ে আলোচনার অবশ্যই দাবি রাখে এবং যেই বিদ্যুতের দাবিটা এবং এই তেলের যে দাবিটা কোন প্রেক্ষাপটে এটা বাড়লো এবং বাড়ানো হলো, এটার যদি একটা যৌক্তিক ব্যাখ্যা আমাদের জাতীয়তাবাদী দল এবং সরকার থেকে নিশ্চয় একটা দিয়েছে, বা পরবর্তীতে এটা আরো কমানো যায় কিনা বা কেন আমি বাড়ালাম এর ব্যাখ্যাটা যখন জনগণের এর কাছে ব্যাখ্যাটা হয়তো আপনারা সামনের দিনগুলো আলোচনায় হয়তো আপনারা বলবেন, কিন্তু আসবে। বাড়ানোটা কি সঠিক হয়েছে? না, এখানে তো সরকার যেটা এটা তো মানে না বাড়িয়ে দেশের যে অর্থনৈতিক যে অবস্থাটা এবং বিদ্যুৎকে সচল করতে গেলে এর বাইরে মনে হয় না কোনো উপায় ছিল। তবে এটা একটা যুক্তিসঙ্গত একটা একটা পর্যায়ে রাখার জন্য নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা হবে। আলোচনার পর্যায়ে যখন এটা সুযোগ আছে এবং ৭ তারিখ থেকেই ওনার যে আলোচনাটা হবে, আমি মনে করি আমাদের দল এবং পার্লামেন্টের মধ্যে বিরোধী দল জামাত ইসলাম সহ এনসিপি ভাইয়েরা নিশ্চয়ই আলোচনা করবে এবং এটা নিয়ে আমাদের আলোচনার মাধ্যমে যে একটা সুযোগ আছে, আমরা আলোচনার জন্য আমরা অপেক্ষা করব। সালাউদ্দিন আইয়ুবী, আপনি কি সন্তুষ্ট হয়েছেন কামরুজ্জামান রতনের যে যুক্তি তিনি দিয়েছেন বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে? দেখুন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রতন ভাইকে, উপস্থিত সম্মানিত সহলোচক সাংবাদিক ভাইকে। আমার কাছে মনে হয়েছে রতন ভাই নিজেও সন্তুষ্ট নয়। তিনি আসলে যে বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে, দেশের একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক এবং জনপ্রতিনিধি হিসেবে জনগণের কোনো দুর্ভোগেই কোনো জনপ্রতিনিধি স্বস্তি বোধ করতে পারে না। এটা খুবই স্বাভাবিক এবং আমি মনে করি রতন ভাইও খুব স্বস্তিতে এই কথা বলেননি। এবং আমি বলবো বিদ্যুতের মূল্য বৃদ্ধিটা স্মরণ করিয়ে দেয় বিএনপির অতীতে যে সময়টা ছিল, সেই সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, যেগুলোকে নানাভাবে সেই সময় সফলতাকেও যেমন স্মরণ করা যায়, সেই সময়ের দুর্বলতাগুলোকেও আমাদেরকে সামনে নিয়ে আসা দরকার। ইতিহাসকে পর্যালোচনা করে সামনের দিকে এগোতে হয়। যদি সেই সময়ের ইতিহাসটা দেখি, সেই সময় আসলে বিদ্যুতের এই অব্যবস্থাপনা বলেন, বিদ্যুৎ কেন্দ্রিক দুর্বলতার কারণে তৎকালীন সময় বিএনপিকে বেশ ভালো ব্যাগ পোহাতে হয়েছে এবং জনগণ যে কিছু কারণে নানা কারণে বিএনপিকে দায়ী করে, তার মধ্যে বিদ্যুৎ অন্যতম একটা। এবারও যদি কোনো কারণে সরকার এই ব্যবস্থাপনায় ফল করে এবং কোথাও কোথাও ভুল করে বা ত্রুটি করে, এটার মাসুল কিন্তু খুব ভয়াবহ আকারে দিতে হবে। কারণ বিদ্যুৎ এমন একটা জিনিস যেটা প্রতিটি মানুষের ঘরের প্রতি মুহূর্তের প্রয়োজনের একটা ইস্যু। সুতরাং আপনি যখন বিদ্যুতের দাম বৃদ্ধি করেছেন, একেবারে কৃষক মজুর থেকে শুরু করে বড় ইন্ডাস্ট্রি যার রয়েছে তাকেও আপনি আঘাত করেছেন। এত বড় আঘাত দেওয়ার ক্ষেত্রে সরকারের যেই পরিমাণ প্রস্তুতি নেওয়া দরকার ছিল, সময় নেওয়া দরকার ছিল, এটা আসলে আমি মনে করি না যৌক্তিক পর্যায়ে নিয়েছে। এটা কিন্তু সরকারও এই কথা বলেছে। আপনি যদি খেয়াল করে দেখেন, গত 23শে ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো, 17ই ফেব্রুয়ারি সরকার গঠন হলো, 23শে ফেব্রুয়ারি তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী তিনি একটা সাংবাদিক সম্মেলন করে একটা মিটিংয়ের পরে বলেছেন যে আগামী 2 বছরের মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে না। অর্থাৎ সরকারের এরকম একটা প্ল্যান হয়তোবা ছিল অথবা তাদের ছিল। এবং যে মিটিংয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন মন্ত্রী মহোদয়, সেই মিটিংয়েই তৎকালীন
বিদ্যুতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা ভর্তুকির কথাগুলো উল্লেখ করেছে, বিদ্যুৎ বৃদ্ধির জন্য মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করেছে সরকার বা মন্ত্রী মহোদয়, তখন কিন্তু সেটাকে আমলে নেয়নি। এখন হঠাৎ করে আমি বলবো যে বৃদ্ধি করেছে, এটাকে একেবারে আমি মনে করি না যে একটা উপযুক্ত জায়গায় এসে করেছে। কারণ কিছুদিন আগেই আমরা দেখেছি জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে, একবারে সব ধরনের জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে, অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিন। যে জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে কিন্তু এটা বাজার দরের প্রত্যেকটা জায়গা বৃদ্ধি পেয়েছে, পরিবহন ভাড়া বৃদ্ধি পেয়েছে, মানুষের অস্বস্তির একটা কারণ হয়েছে। একই সাথে গত কয়েকদিন আগেই 604 টাকা পর্যন্ত এলপিজির মূল্য বৃদ্ধি করা হয়েছে। এই যে ধারাবাহিকভাবে একটার পর একটা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মূল্য বৃদ্ধি করা হচ্ছে, এই সময় এসে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করাটা সরকারের জন্য এই মুহূর্তে ওয়াইজ ডিসিশন ছিল বলে আপনি সেটা মনে করছেন করছি ঠিক না আর কি। হয়নি। জি। মোস্তফা মামুন, সেটা হচ্ছে যে প্রথমত আমরা আগামী সময়েতেও দেখলাম যে 60% যেই ব্যয় বাড়ার তথ্য আসলে দিচ্ছেন এবং 25 বছরের মধ্যে সর্বোচ্চ। এই যে গণশুনানির যে বিষয়টি, মানে এটি আপনি বলার সাথে সাথে নিজেই হেসে ফেললেন যে এই গণশুনানির দিন শেষে আসলে কি খুব দরকার ছিল? কোনো মানে নেই, কখনোই কোনো মানে বহন করে না। আসলে হয় কি, আমাদের তো সরকার বদলায়, নানানভাবে নানা কিছু হয়, কিন্তু আসলে কিছুই বদলায় না, বুঝছেন, কিছুই বদলায় না। এই গণশুনানিটাই আমি ভাবছিলাম আমি শুরু করবো, থ্যাংকস যে আপনি যে গণশুনানি হলো, কি হবে, আবার একটা সরকারও যদি বদলায় তখনও গণশুনানি হবে, তখনও মানুষ প্রতিবাদ করবে এবং কিচ্ছু হবে না। মনে করেন বদলায় ওনারা সরকার গেল, ওনারা একটু একটা সেফ সাইডে আছেন, উনি বলতে পারেন যে আমরা তো ওইভাবে যাই না। আপনারা 2001 থেকে 2006 যে সরকারের কথা বললেন, ইউ আর আ পার্ট অফ দ্যাট, এবং তখনও নিশ্চয়ই আপনারা চেয়েছিলেন কিনা জানেন, আপনারা তো পারেননি এই যে বিদ্যুতের যে সংকট। তো প্রথম কথা হচ্ছে, আমি মনে করি যে গণশুনানিটা তুলে দেওয়া উচিত প্রথম কত কাজ, মানে কারণ এটার কোনো মানে নাই। ওটাতে যেটা হয়, আমরা কিছু খবর করি, মানুষ কিছু কথা বলে, মানুষের ক্ষোভের এক ধরনের উদ্গীরণ হয়, এবং যেটা কোনো ম্যাটার করে না, খামোখা এই আয়োজনের দরকার থাকে, এটা আরেক ধরনের মানে উপহাস বলে মনে করি। ফলে এই মূল্যবৃদ্ধির এবং মূল্যবৃদ্ধিটা দেখেন, রতন ভাই যেগুলো বললেন, এই বাস্তবতাগুলো আছে, আমরা অস্বীকার করতে পারবো না। একটা বৈশ্বিক পরিস্থিতি আছে। তারপর হচ্ছে আমাদের বিদ্যুতের প্রথম কথা হচ্ছে কি, দাম বাড়ার পর যদি এনশিওর করা হতো যে দাম বেড়েছে সবাই বিদ্যুৎ পাবে, আমার ধারণা তো বড় মেনে নিতাম। কিন্তু ভয়ঙ্কর অবস্থা বিদ্যুতের। আসলে আমরা ঢাকায় বসে বুঝতে পারি না, আমরা জেনারেটরের মধ্যে থাকি, আমরা যারা আলোচনা করি মোটামুটি আমরা জেনারেটর সাপোর্ট পাই, রতন ভাইরা হয়তো পান, এই জন্য আমরা বুঝতে পারি না গ্রামেগঞ্জে ভয়ঙ্কর অবস্থা। আমার যে সমস্ত কলিগ ঈদ করতে গিয়েছিল, মোটামুটি মনে করেন রাস্তা এবং তারপর এই কারেন্টের ইয়েতে মানে প্রায় সবার বক্তব্য যে কারেন্ট আসলে মানে যায় না, আসে, মানে এরকম আর কি বিষয়টা। তো তারপরে যদি এখন এইটা হতো, কিন্তু এখন কি হলো, ওইটা আমরা তো সঙ্গে সঙ্গে তার ম্যাজিক্যালি বিদ্যুৎ বেড়ে যাবে না, তার মানে এই সংকটটুকু থাকবে, কিন্তু দামটা বেশি গুনতে হবে। তো তার ফলে তো আসলে কিছুই সেরকম কিছু হবে না। এবং আমার কাছে আমি অবাক হয়েছি আসলে, বিদ্যুতের দাম বাড়বে এটা আমরা বুঝতে পারছিলাম, যে যতই বলুন উনি একটা রেফারেন্স দিলেন, তো এরকম কথাবার্তা আসলে আমি জানি না, যে বলার আগে বোধহয় ভাবা উচিত, ওনাদের ভাবা উচিত। এগুলো নতুন না বাংলাদেশে, আজকে বলা হয় এটা সরকার, কালকে বদলে ফেলা হয়। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে, বৃদ্ধির ইয়েটা কিন্তু আমাকে খুবই সারপ্রাইজ করেছে, রেশিও মানে অ্যামাউন্ট 16 থেকে 19%, উইচ ইজ ভেরি বিগ, মানে আপনি 1/4 দাম বেড়ে যাচ্ছে। তার মানে এটা তো আসলে কোনো হয় না। আপনি ভর্তুকি এবং ধীরে ধীরে আমার কাছে মনে হয় তেলের দাম বেড়েছে, বলতে পারেন যে তেলের কারণে, তাও না, কারণ তেল থেকে বাংলাদেশে 10-15% বিদ্যুৎ জেনারেট হয়, ফলে তেলের কারণেই যে হবে, করতেই হবে এমনও কোনো রিয়েলিটি নাই। তাহলে কি আইএমএফ যে ভর্তুকি, আইএমএফের কাছ থেকে যে আমরা নতুন করে ঋণ চাচ্ছি, আইএমএফ আপনারা জানেন যে তার সেবা খাতের ভর্তুকির বিরুদ্ধে, এবং সারা দুনিয়ায় আইএমএফ তাই করে, যে সমস্ত দেশে আসলে ভর্তুকি দিয়ে সরকার সেবা খাত করে চালায়। ভর্তুকি মানে কি, সরকার টাকাতে জনগণের টাকাই তো আসলে, জনগণের টাকাই তো সরকার, সেই টাকা থেকে সরকার ভর্তুকি দেয়। এবং আমাদের মতো দেশে বেসিক নিডের কারণে কারণ আমাদের মতো দেশে দেখেন মানুষের এত সংকট, এত সমস্যা, এখন তো যে অবস্থা হয়েছে যে মানে এর মধ্যে যদি আপনি আরেকটা সংকট চাপিয়ে দেন, এবং যদি আপনি চিন্তা করেন যে 60% পর্যন্ত যদি বাড়ে, আমি 60% না, আমি ধরলাম 10%, 6% বাড়বে, মানুষের যে অবস্থা, তাতে বর্তমানে অবস্থায় মানুষ চলতে পারছে না, মধ্যবিত্ত নিম্নবিত্ত। এটা এই গভর্নমেন্টের দোষ না, বা এটা আমাদের বাস্তবতা। কারণ আমাদের বাস্তবতায় মানুষের কথা খুব বেশি ভাবা হয় না, মানুষের জীবনমান নিয়ে খুব ভাবা হয় না, রাজনীতি বেশি, মানুষ কম, সংবিধান বেশি, কল্যাণের চিন্তা কম। ফলে এটা হলো, তো আমরা নতুন সরকারের কাছে আসলে আশা করেছিলাম জনবান্ধব জায়গা থেকে তারা কাজ করবেন, কথা বলছেন তারা সেরকম, এবং এই বাস্তবতা আমরা অস্বীকার করবো না। তারা যে লিগাসিটা পেয়েছেন, তারা 17 বছর বাইরে ছিলেন, সেই সময় বাংলাদেশে
অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, অর্থনীতি আক্রান্ত হয়েছে। পরের 2 বছর আসলে সেই অর্থে কিছু হয়নি, বরং কোনো কোনো জায়গায় আরও খারাপ হয়েছে। গভর্নেন্সই আসলে সেই অর্থে ছিল না, ফলে তারা কিন্তু খুবই খারাপ একটা অবস্থা পেয়েছেন। এটা অস্বীকারের উপায় নেই, অর্থনীতি বলেন, গভর্নেন্স বলেন। কিন্তু উনি যেটা বললেন, ওই সময় কিন্তু পাবনায় গোলাম রাব্বানি বলে একজন নেতা, তাই না? গোলাম রাব্বানি পাবনায়, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, উনি কিন্তু জাতীয় নেতা হয়েছিলেন এই বিদ্যুৎ নিয়ে আন্দোলন করে, মানে জাতীয় নেতা। এবং তারপর হচ্ছে ড্যামরায় একটা ঘটনা ঘটেছিল, একজন এমপিকে কিন্তু জনরসে পড়তে হয়েছিল, যেগুলো এবং এগুলো কিন্তু বিএনপির পতনে একটা ভূমিকা রেখেছিল। কাজে বিদ্যুতের সঙ্গে বিএনপির সম্পর্কটা কিন্তু খুব স্মুথ না, খুব স্মুথ না। এবং সেই স্মুথনেস should be very carefully handled. হ্যাঁ, দে শুড বি ভেরি কেয়ারফুল, দে শুড বি মোর কেয়ারফুল। এবং হবে কি, মানুষের জীবনে ধরেন যদি হতো যে সবাই কারেন্ট পাচ্ছে বা সব কিছু ঠিকঠাক আছে, তাহলে ঠিক আছে। এত রকম সংকট, সবচেয়ে বড় তো এখন আপনি চিন্তা করেন, মানুষের আমাদের দেশে খুনোখুনি যে পরিমাণ বেড়েছে, তারপরে কারেন্ট নাই, তারপরে দ্রব্যমূল্য কোনো দিন তবে স্বস্তিতে নাই। মানুষ দিবে নতুন সরকারকে, নিশ্চয়ই কালকে সবাই রাস্তায় নেমে পড়বে না, মানুষ সহ্য করবে। তো বাংলাদেশ তো সহ্যই করে যাচ্ছে, খালি ভোট দিচ্ছে আর সহ্য করছে, ভোট দিচ্ছে আর সহ্য করছে। এই যদি হয় অবস্থা, তাহলে মানে ফার্দার চেঞ্জ। তার মানে আসলে এক কথা যদি আমরা তবে বলি যে এই সবার আগে যেটা আপনি প্রশ্ন তুলেছেন, হ্যাঁ, গণশুনানিটা আসলে রতন ভাই যদি এটা নিয়ে কোনো কথা বলেন, উনি কালকে আলাপ করেন যে গণশুনানি করবো না, আমরা যা করবো কোনো শুনানি টুনানি নেই, আমরা শুধু শোনাবো, আমরা শুনবো না, এই জায়গায় চলে গেলে বোধহয় ভালো হয়। তাহলে আবার একক সিদ্ধান্ত হয়ে যাচ্ছে একেবারে। সিদ্ধান্ত এককই হয়, একই হয়। কে তখন দ্বৈত সিদ্ধান্ত না, নয়, তা কে তো অবশ্যই। একক সিদ্ধান্তই হয়, যা ওনাদের তাই করেন। কিন্তু মাঝখান দিয়ে একটা ইলিউশন তৈরির চেষ্টা করা হয়, একটা সেটার দরকার নাই, কারণ এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। মানে এইসব তো করা হয় মানুষকে বোঝানো যায় আমরা তোমাদের কথা শুনছি, কিন্তু যখন এখন বোঝাই যাচ্ছে যে আমাদের কথা শোনা হচ্ছে না, তাইলে তো লাভ নাই। ফলে এটা আপনাকে তো কোনো এজ দিবে না, আপনি এখন কোনো ধরনের কোনো একটা মানে পলিটিক্যাল এজ পাবেন তাও তো না। রাদার ক্লিয়ার কাট যে ভাই করতে হবে, করো, বললে পড়ো, আমরা আমাদের মতো করবো, করতে হবে। ওনারা বলতে পারেন করতে হবে, তো করতে হবে। রতন ভাই হয়তো 3 মাস মানুষ শুনছে, 100 দিন শুনছে, 150 দিন শুনবে, কিন্তু আমার ধারণা 6 মাসের পড়া শুনবে না। ওনার হাতে সময় আছে 2 মাস 20-25 দিন। কামরুজ্জামান রতন, আপনি চাইলে উত্তর দিতে পারেন, নাহলে আমরা বিরতির পরে সেই উত্তরটা নিতে পারি। আর এর সাথে আমার একটি প্রশ্ন আসলে যুক্ত করে আমি বিরতিতে যেতে চাই, সেটি হচ্ছে যে এই যে 3 মাসের মধ্যে জ্বালানি তেলের দাম এবং দুবার বৃদ্ধি এবং এই যে বিদ্যুতের দাম বৃদ্ধি, এটির যে প্রভাব আপনার কাছে কি মনে হয়? সরকার এত দ্রুততার সাথে এই বিষয়গুলো বৃদ্ধি করার কারণে সাধারণ মানুষের ভিতরে তো একটি নেতিবাচক প্রভাব এরই মধ্যে অল্প অল্প করে পড়া শুরু করেছে। সেটি আসলে কিভাবে আপনারা সামনের দিনে মোকাবেলা করবেন বা জনগণকে আশ্বস্ত করবেন? আমরা সেই উত্তরটি নিব। তবে এই সমস্যা নিয়ে কথা বলি। এই সমস্যাটা দুটা জিনিস, সেটা সমস্যাটা কি দেশের সমস্যাটা, আর না যে রাষ্ট্র ক্ষমতায় আসলো তার সৃষ্ট কোনো সে প্রবলেম ক্রিয়েট করে এই সমস্যাটা জনগণকে ভোগান্তির দিকে নিয়ে গেল, এতটুকু কিন্তু আমাদের বুঝ বা বিবেচনা। আমি জাতীয়তাবাদী দল যারা সরকারে আছেন এবং বিরোধী দলে যারা, বিরোধী দল থাকা মানে কি, তাদের অবশ্যই জবাবদিহিতাও থাকবে, প্লাস তারা যেই সমালোচনাটা করবে এটা গঠনমূলক সমালোচনা হতে হবে, বাস্তবধর্মী। দেখেন, আমাদের এইখানে গণশুনানিতে যে সমস্যাগুলো কথা বলে আসছে, বাট আমরা কি বলতে পারি যে শুনানিতে সমস্যাগুলো তো শুনেছি, সমস্যাগুলো আমরা সবাই জানি, বাট সমাধানের জন্য আলাদিনের কোনো চারাক এই সরকারের কাছে কি আছে? নিশ্চয়ই এটা নেই। এবং দেখেন, দুটা জিনিস আমরা বাস্তবতাকে কিন্তু কখনোই পাহাড় দিয়ে ঠেলে রাখা যাবে না। সেটা কি, প্রধানমন্ত্রী যখন বলেছেন এই চেয়ারটা খুব গরম, 4 দিন পূর্বে প্রধানমন্ত্রী মাননীয় উনি বলেছেন যে রাষ্ট্রটা আগামী দিন খুব ক্রাইসিস, একটা অতিরিক্ত আমাদের উপর একটা চাপ আসবে। সেটা চাপটা কি? শুধু কি রাজনৈতিক চাপ? এই যে দেখেন কোন পর্যায়ে গেলে আজকে হঠাৎ করে না, নিশ্চয়ই কোনো রাষ্ট্রের যারা ক্ষমতা থাকে, আমি প্রথমেই বলেছি এটা কিন্তু আপনার ইচ্ছাকৃত না। এখন আপনি দেখতে পাবেন, দেখেন সমস্যা সমাধান করবে বিএনপি কতটুকু পদক্ষেপ দ্রুত বেগে নিয়েছে এবং বাস্তবতার নিরিখে আপনি দেখেন সোলারের উপর বিএনপি হঠাৎ করে আপনার কিন্তু খুব জোর দিয়েছে। আমরা যারা জানি যে এই সরকারের যে বিদ্যুৎ মন্ত্রী মহোদয়, উনি কিন্তু অনেকগুলো বিদেশি ইনভেস্টরকে তাদেরকে বলেছে আপনারা দ্রুত এই বাংলাদেশের অন্তপক্ষে যে পারিবারিক যে লোকাল কনজিউম যেগুলো করা যায়, এগুলো যদি আমাদের পক্ষে সমাধান হয়, আমার মনে করতে হবে এই সমস্যাটা যদি সবার সরকার বিরোধী দলের অতটুকু যদি মানসিকভাবে আমি সবাইকে সাপোর্ট করি, এবং আমার সরকারের থেকেও আমি বাস্তব অবস্থার মধ্যে থেকে আমি বিরোধী দলকে তাদের কাছে আমি সাজেশন চাবো যে কোন কাজটা করলে আমার বিদ্যুৎ, বিশেষ করে মিল ফ্যাক্টরি এবং জনগণের যে ভোগান্তিটা, এটা কোনো রাষ্ট্রে কিন্তু চায় না। আমি এতটুকুই বলবো
যে আমরা মনে করব যে এটা কিন্তু সহনীয় পর্যায়ে রেখে রেখে আজকে বিদ্যুতের দাম বাড়লো, ভাই তো ঠিকই বলেছেন, বিদ্যুতের দাম বাড়ার সাথে সাথে আমি কি প্রয়োজনীয় যতটুকু মানুষের দরকার, মিল ফ্যাক্টরিতে যতটুকু দরকার, আমি কি সবগুলোকে আমি চাহিদা পূরণ করতে পারবো? এগুলো কিন্তু জনগণ চাবে। ধরেন আমি একটা ভালো, আমার কাছে সামর্থ্য আছে টাকা দেওয়ার, আমি সামর্থ্য দিয়ে আমি এটা ভোগ করতে যাব, সবাই হয়তো পারবে না, কিন্তু একটা হলো ইন জেনারেল মানুষের জন্য আমাদের চিন্তা থাকা লাগবে। সর্বোপরি একটা কথা বলতে চাই, বিদ্যুৎ নিয়ে যতই আমাদেরকে বিএনপিকে অতীতের রেকর্ড ভালো না, কিন্তু আমি আপনাকে বলতে চাই অতীত নিয়ে যদি আমরা পড়েই থাকি তো ভবিষ্যতে তো আমরা কাজ করতে পারবো না। আমার মনে হয় কোনো অব্যবস্থাপনা এবং কোনো ধরনের অসতর্কমূলক এবং নিজস্বভাবে কেউই ব্যক্তিগতভাবে যদি লাভবান হওয়ার জন্য এবং সরকারকে ভোগান্তিতে ফেলাবার জন্য কেউ যেন অন্তপক্ষে এই খারাপ যে অনুকরণীয় দৃষ্টান্ত এটা যেন আমরা না করি। আমার মনে হয় সৎ এবং যোগ্যতার বেসিস করে আমরা যদি এই সমস্যার সমাধান করবে যা যা করণীয়, বিএনপি তো চেষ্টা করে যাবেই, পাশাপাশি এনসিপি এবং জামাতে ইসলাম এবং এই বিদ্যুৎ সেক্টরে যাদের অবশ্যই জ্ঞানের মধ্যে এটাকে দ্রুত কিভাবে সমাধান করবে সবাইকে অ্যাকোমোডেট করে আমার মনে হয়। না, কিন্তু আপনি তো বলছেন অন্যদের কাছ থেকে আপনি পরামর্শ নেবেন, বিরোধী দলের কাছ থেকে, কিন্তু তার আগে তো দামটা বাড়িয়ে ফেলেছেন। বাড়ানোর আগে তো হচ্ছে আলোচনাটা করা যেত। এবং আপনি যে সাধারণ মানুষের কথা বলছেন, প্রথম প্রশ্ন আমাদের একজন অতিথিও বললেন যে আমি বিদ্যুতের বেশি টাকা দিব, কিন্তু আমি কি নিশ্চিত হতে পারছি যে আমার বাসায় 24 ঘন্টা বিদ্যুৎ থাকবে? শহরে থাকলেও গ্রামে থাকছে না। এই বাস্তবতায়, কারণ আমি শহরের মানুষকেও যখন অতিরিক্ত এই বিলটি দিতে হচ্ছে, গ্রামের মানুষকেও তো দিতে হচ্ছে। আমি মনে করছি এই প্রশ্নের উত্তরে যে আমি যে বাড়ালাম বা সরকার যে বেরোলো, এই ব্যাখ্যাটা এবং এর প্রয়োজনীয়তাটা এর নিশ্চয়ই সরকার দেবে, নিশ্চয়ই কেন বাড়ালো এবং বাড়ানোর পর আমি জনগণকে আমি পর্যাপ্ত বিদ্যুৎ দিতে পারবো কিনা এর ব্যাখ্যা নিশ্চয়ই বিদ্যুৎ মন্ত্রী দিবেন। এটা আমি মনে করি একে আমি হাইড করার তো কোনো উপায় নেই, যেটা সমস্যার স্বীকারও করতে হবে, সমাধান কল্পে আমার ওভারনাইট বা আমি কত দ্রুত বেগে মানুষকে আমি এটাকে আমি সমাধান করতে পারবো ওই আলোচনায় যেতে হবে, ওই কেন্দ্রবিন্দু ওদিকে ফোকাস করতে হবে। আমি মনে করি যে আমরা এখানে আলোচনা করতে পারবো না, আলোচনা করার আগে সরকারের পরিকল্পনা কি ছিল? সরকার কি তখন এগুলো ভাবেনি, মাথায় নেয়নি এই বিষয়গুলো নিয়ে? না, আপনি দেখেন 3 মাসের গভর্নমেন্টের আপনার আমি গতকাল আমি নাম না বললাম, এক খুব গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী বললেন দেশটা ফোকলা, কোথাও কোনো অবস্থান নেই। মানে আপনি দেশ চালাতে হলে যে ডিপার্টমেন্টগুলো যতগুলো আপনি স্বাস্থ্য খাত বলেন, এলজিডি বলেন, রোডস এন্ড হাইওয়ে বলেন, রেলওয়ে বলেন, বাস্তব অবস্থাটা যে অবস্থাটা দায়িত্বটা নিয়েছে এটাকে সাহসী দায়িত্ব নেওয়া আমি মনে করি বিএনপি নিয়েছে। এখন বিরোধী দল সমালোচনা করবে এক জায়গায়, সেটা হলো যে বিএনপি পারফর্ম করতে পারছে কিনা এবং বিএনপি সব থেকে চেষ্টা করে যাচ্ছে কিনা। আমার মনে হয় এদিকে ফোকাস দেওয়া উচিত। জি, ধন্যবাদ আপনাকে। আমি সেই জায়গাটাই কিন্তু কথা বলেছি, আসলে টাইমিং একটা ইস্যু, ম্যানেজমেন্ট একটা ইস্যু, সবচেয়ে বড় বিষয় হলো সরকার জনগণকে কতটুকু প্রাধান্য দিচ্ছে, এইটা একটা মেজর ইস্যু হওয়া দরকার সরকারের। কিন্তু সরকার একটার পর একটা এলপিজির দাম বৃদ্ধি করেছে, জ্বালানি দাম বৃদ্ধি করেছে, এই মুহূর্তে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করলো। এটার যে একটা ইম্প্যাক্ট জনগণের উপর পড়বে সেটা সরকার কতটুকু চিন্তা করেছে এটা আমার কাছে যৌক্তিক মনে হয়নি কোনোভাবেই। মানুষ, আমি বলবো, একটা নভিশ্বাস অবস্থায় আছে গত 2টা এই এলপিজি মূল্য বৃদ্ধি এবং তেলের মূল্য বৃদ্ধির কারণে। এর মধ্যে মরার উপর খরার গা হিসেবে এটা এসে উপস্থিত হয়েছে। এবার কিন্তু আপনারা দেখেছেন বৃষ্টিতে একটা, আমি বলবো, এক ধরনের মহা বিপর্যয় হয়েছে কৃষিতে, বিশেষ করে ধান, যেটা মানুষের একেবারে নিত্য প্রয়োজনীয় ফসল। অনেক ফসল, হাওর অঞ্চলে অনেক ফসল তারা ঘরে তুলতে পারেনি। এই মানুষগুলোর জন্য এই সময় নতুন করে আবার এই মূল্য বৃদ্ধিটা একটা বিশাল বোঝা হয়ে পড়বে। জনগণের এই চিন্তাটাকে সরকার কতটুকু প্রাধান্য দিতে পেরেছে আসলে আমি বলবো, আমার কাছে মনে হয় যে সরকার এটা বিবেচনায় নিতে পারেনি। সরকার বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে তার যে রুটিন মূল্য বৃদ্ধির প্রক্রিয়া সেটাকে প্রাধান্য দিয়েছে এখানে, অথবা বিশেষ কোনো দাতা গোষ্ঠীর সিদ্ধান্ত এখানে বাস্তবায়ন হয়েছে, অথবা তাদের নিজস্ব চিন্তার জায়গা থেকে এটা বাস্তবায়ন করেছে। আমি ভাই বারবার বলছিলেন পরামর্শের জায়গা থেকে, আমি বলবো সরকারই কিন্তু সরকারের কথাগুলো রাখেনি। সরকার যে সিদ্ধান্তগুলো নেওয়ার কথা, যেভাবে নেওয়ার সুযোগ ছিল, সেই সুযোগ সরকার গ্রহণ করেনি। দেখেন, এই সরকার এসেই
এবং এই সরকারের আগে যে অন্তর্বর্তী সরকার ছিল তাদের কাছে বিএনপির যে দাবিগুলো ছিল, যে চিন্তাগুলো ছিল, সেটা চাইলে বিএনপি এছেই শুরুতেই বাস্তবায়ন করতে পারতো। তারা একাধিকবার সাংবাদিক সম্মেলন করে বলেছে যে হাসিনা সরকারের সময় এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিদ্যুৎ খাতে যে চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলো প্রকাশ করতে হবে, চুক্তিগুলো গোপন রাখা যাবে না। আমরা দেখি আদানির কাছ থেকে, অন্যান্য বিদেশি অনেকগুলো কোম্পানির কাছ থেকে উচ্চ মূল্যে, চড়া মূল্যে বিদ্যুৎ কেনা হচ্ছে। এই যে বেশি দামে বিদ্যুৎ কিনে মানুষের উপর এই দামটা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে, এটা মানুষ জানে না, কিন্তু মানুষ অদৃশ্য কারণে মনে করে যে আমার বিদ্যুৎ বেশি দামে কিনতে হচ্ছে। এই জানার অধিকার মানুষের আছে। মানে রহস্যজনক হলো যে সরকারের এখন যারা মন্ত্রী তারাই সংবাদ সম্মেলন করে বলেছে মানুষের এই অধিকারটাকে মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ জানার সুযোগটা মানুষকে দিতে হবে। অথচ গত 3 মাসে এই সরকার কিন্তু ওই চুক্তিগুলো এখন পর্যন্ত প্রকাশ করেনি। এটা আমি মনে করি এই সরকার একটা অন্যতম ব্যর্থতা এবং মানুষকে প্রাধান্য দেওয়ার। হ্যাঁ, কেন প্রকাশ করেনি বলে প্রকাশ না করার মানে আমি মনে করি রহস্যজনক কারণ আছে। তারা যাদের কাছ থেকে এই ব্যবসাগুলো অতীতে করেছে, যারা এই ব্যবসার সাথে জড়িত, তাদেরকে নাখুশ করতে চাচ্ছে না। জনগণ নাখুশ হোক, তাতে আসলে কিছু যায় না, তাদেরকে নাখুশ করতে চাচ্ছে না। দ্বিতীয় ইস্যু হলো সরকার, বিশেষ করে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী বিশেষভাবে গত 15 বছরে বিদ্যুৎ খাতের দুর্নীতির উপর একটা শ্বেতপত্র মতো এই সরকার আসার পরে তারা প্রকাশ করেছে। তারা বলেছে 3,33,940 কোটি টাকা শুধু গত 15 বছরে লুটপাট হয়েছে। এর মধ্যে 1 লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে ক্যাপাসিটি চার্জ হিসেবে। দেখেন, গত সরকারের শেষ পর্যন্ত ক্যাপাসিটি চার্জ ছিল 45 ভাগ, আর এই বছরে প্রাক্কলিত ক্যাপাসিটি চার্জ ধরা হয়েছে 97.25 ভাগ। তার মানে হলো প্রায় ডাবল। অর্থাৎ গত 15 বছরে যদি 1 লক্ষ কোটি টাকা এখানে সরকারের পক্ষ থেকে বা দেশের সম্পদ লুটপাট হয়ে থাকে, তাহলে ধারণা করা যায় তার, আমি বলবো 3 গুণের বেশি আগামী 15 বছর এখান থেকে লুটপাট হবে। তাহলে এটা সবার আগে বন্ধ করার দরকার ছিল। এই পর্যন্ত গত 3 মাসে সরকার এই ক্যাপাসিটি চার্জ বন্ধের জন্য অথবা ক্যাপাসিটি চার্জকে কমিয়ে নিয়ে আসার জন্য কি উদ্যোগ গ্রহণ করেছে? আমি বলবো এখানে শূন্যের কোটা তাদের উদ্যোগ, কোনো উদ্যোগই তারা গ্রহণ করেনি। যদি উদ্যোগ গ্রহণ করতো 45 ভাগ থেকে এটা 97 ভাগে যাওয়ার কথা ছিল না। তারা এটাকে অ্যাড্রেস করেনি, অ্যাড্রেস করেছে জনগণের পকেটের টাকায়, অ্যাড্রেস করেছে জনগণের ভোগান্তিতে। এটা আমি বলবো যে ভুল ফোকাসের জায়গা হওয়ার কথা ছিল এই যে ক্যাপাসিটি চার্জ। তারা বলেছে যে ক্লোজ টেন্ডারে এই বিদ্যুতের প্রক্রিয়াগুলোকে নিয়ে আসা হয়েছে। ক্লোজ টেন্ডার, এই টেন্ডারগুলো ছিল ত্রুটিপূর্ণ। তাহলে এই টেন্ডারগুলো নিয়ে পর্যালোচনা করে ত্রুটিপূর্ণ টেন্ডারগুলোকে নতুন করে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা দরকার ছিল। বলেছে পাবলিক প্রকিউরমেন্ট রুল তখন মানা হয়নি। এই রুলগুলো যারা মানেনি তাদেরকে বিচারের আওতায় কি এখন পর্যন্ত বর্তমান সরকার নিয়ে আসতে পেরেছে? তার বর্তমান সরকার কিন্তু নিয়ে আসতে পারেনি। না আসার কারণে নতুন করে ক্লোজ টেন্ডার বা পাবলিক রুল প্রকিউরমেন্ট যে না মানার যে অভ্যাস, সেটা কিন্তু থেকে যাবে। সুতরাং আবার জনগণের উপর বোঝা চাপিয়ে দেওয়া হবে। তারা বলেছে যে প্রিপেইড মিটার বাণিজ্য হয়েছে সিন্ডিকেট আকারে তখন, এবং সেখানে কারা কারা সিন্ডিকেট করেছে সেটার একটা তালিকাও কিন্তু বর্তমান সরকারে প্রকাশ করেছে। সেই সিন্ডিকেটের কাউকে কিন্তু এখনো গ্রেফতার করা হয়নি, তাদের বিরুদ্ধে মামলা হয়নি, এই সিন্ডিকেটকে ধরার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাহলে এই সিন্ডিকেট যদি চলতেই থাকে, তাহলে আপনি কিভাবে বলবেন যে সরকার মানে পর্যাপ্ত ইয়েগুলো গ্রহণ করা হয়েছে? সর্বশেষ আপনি বলছিলেন, ওনারাও বলছে একটু মানে হাস্যকর বিষয় যে জনগণের সাথে কথা বলার জন্য যে এই প্রক্রিয়াটাকে গ্রহণ করা হয়, সেখান থেকে সরকার কি বিবেচনায় নিয়ে কোন কাজটা আজকে এই বিদ্যুতের জ্বালানি দাম বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োগ করেছে বলে একটু যদি রতন ভাই বলতেন, কোনো কি আসলে প্রয়োগ করতে পেরেছেন? করেছেন বলে আমার মনে হয়নি। আমি উত্তরটা একটু বলি। মতামতটা তো জনগণ থেকে নিতে হবে, সমাধান সরকারকে করতে হবে। সমাধান তো আসল জায়গাগুলো অ্যাড্রেস করলো কিনা সেটা আপনারা একটু দেখবেন। তো আপনারা যদি সমালোচনার ক্ষেত্রে সবসময় যদি এই কথাই বলতে থাকেন ব্যর্থতার পরে আমার সফলতার দ্বারগুলো তো আপনাকে উন্মোচন করার মতো তো আমাকে সাজেস্ট করতে হবে। আমার মনে হয় যে আমাদের যে মতামতটা নেওয়া হয়েছে ওইটাকে আমল দেওয়ার জন্য নেওয়া হয়েছে। যারা মতামত দিয়েছে তাদের কাছে তো সমাধান ছিল না। সমাধান কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করে এবং আপনারা যারা বিরোধী দল আছেন এবং সরকার এবং বিরোধী দলকে যারা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যারা সাজেস্ট করে থাকেন, আমার মনে হয় প্র্যাকটিক্যালি ওই জায়গাগুলোকে অ্যাড্রেস করে যে এই ওভারনাইট এই সমস্যাগুলো এই কারণে ছিল, এটাকে আপনি দেখেন বিচারের ব্যবস্থা। আপনার বিচারের ব্যবস্থা 3 মাস হলো। আমি কি বলতে পারেন যে বিচারের জন্য যাদের চুরি এবং দুর্নীতি ছিল, আমি জেনে বলছি ওগুলাকে এক একটা করে প্রতিটা উৎসমূল
খোঁজা হচ্ছে এবং কারা কারা এটা বেনিফিশিয়ারি এবং কারা কারা এটার সাথে জড়িত সবাইকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে হচ্ছে কিন্তু। এবং এই প্রক্রিয়াধীন এই প্রক্রিয়াটাকে আপনাকে বলেন না যে বিএনপি এখন ঘুমিয়ে গেছে বা ওই প্রক্রিয়ার মধ্যে বিএনপিতে যাবে না, তা না। আমি জেনেই বলছি এগুলোকে সব কিছুতে তদন্ত সাপেক্ষ। এখন হুট করে একটা ব্যক্তির বিরুদ্ধে আমরা শুনেছি একটা রটনার উপর আপনি যদি একটা কাউকে অ্যারেস্ট করেন, এইটা নিয়ে কিন্তু কথা হবে বিচারহীনতার বাংলাদেশ। তা আপনার মনে হয় 3 মাসের মধ্যে যে সমস্যাগুলো সমাধান করবে আমাদের ইনিশিয়েটিভগুলো, মনে হয় যে আমাদের প্রাইম মিনিস্টার মহামান্য উনি যে চেষ্টা করে যাচ্ছেন এবং চেষ্টা করবেন, এটাতে আপনাদের একটু হলেও আপনারা নজর রাখেন। চেষ্টাগুলোর মধ্যে সততা নির্ভর এবং বাস্তবধর্মী যে পদক্ষেপগুলো নিচ্ছে, আমার মনে হয় আরেকটু সময় নিয়ে তারপর কথাগুলো এবং সমালোচনার দিকে গেলে আমার মনে হয় সেটা মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হবে।